আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি বললেন মির্জা আব্বাস। জানাবো বাংলাদেশিদের বয়কট করুন, যেন আটার কেজি 400 টাকা হয়, হুমকি ভারতের। এদিকে গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বললেন তারেক রহমান। জানাবো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা। এবং সর্বশেষে জানাবো আদানির সঙ্গে শেখ হাসিনার বিতর্কিত চুক্তিটি যেভাবে হয়েছিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি বললেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে, একমাত্র জিয়াউর রহমানের অফিসে ছিল সিলেটে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি। আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়, কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা ন্যায় বিচার পাব। আমার এমন কোনো বছর নাই যে বছরে জেলে যায় নাই। মানুষ বলতো, ভাই আপনার ঠিকানা কোথায়? আমি বলি কোর্ট বা জেল, সেখানে গেলে আমাকে পাবেন। মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি চক্রান্ত চলছে। কয়েকটি রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস স্যারকে সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, কিন্তু একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাচ্ছে। দেশের কিছু ইউটিউবার আছে যাদের কোনো কাজ নাই, তারা এইসব কাজ করছে। আমরা প্রমাণ করেছি গণতান্ত্রিক দল, কারণ আমরা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না। আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করেছে, যা ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে ইতিহাস বা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশিদের বয়কট করুন, যেন আটার কেজি 400 টাকা হয়, হুমকি ভারতের। ভারত প্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, শুধু মুখে নয় কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ আর 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা হয়। বাংলাদেশের সরকারি উদ্যোগে হিন্দু নিপীড়নের বিরোধিতায় সে দেশের নাগরিকদের বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। প্রশ্ন করেন, শুধু মুখে নয়, বাংলাদেশকে কার্যক্ষেত্রেও কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এদিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের পতাকা পেতে রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বাবু বলেন, আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন, আমার দেশ আগে, রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। শুভেন্দু অধিকারীর আবেদন, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারত প্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারে, হিন্দু নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, শুধু মুখে নয় কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা হয়। শুভেন্দু বাবুর হুঁশিয়ারি, ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের 80% জায়গা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। এটা কোনো বৈষম্যমূলক কথা নয়। আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারন্দা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছিলেন। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ জওয়ান আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপর 71-এর বিজয় এসেছে। 16 ডিসেম্বর বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশ করে বাংলাদেশের মাটিতে রাজাকার ও পাকিস্তানিদের চরদের জবাব ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে। গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই গণতন্ত্র যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে
করতে চাই, গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের উপর ভিত্তি করে একটি সমাজ। তারেক রহমান বলেন, সত্যের সৌন্দর্য হলো অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মত পার্থক্যের কারণে কারো জীবন, কোনো পরিবার ধ্বংস হবে না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক, ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন, তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য জাতীয় পতাকা বা ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অপমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক বলেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকে আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি বার্তাও যুক্ত করেছি। যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না, তারা আমার কাছ থেকে চিকিৎসা প্রত্যাশা করতে পারবে না। পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশে থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। চন্দ্রনাথ অধিকারী নামের অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না। উল্লেখ্য, সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। আদানির সঙ্গে শেখ হাসিনার বিতর্কিত চুক্তিটি যেভাবে হয়েছিল প্রায় এক দশক আগেকার কথা। চুলচেরা হিসেবে পাক্কা 9 বছর 6 মাস ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী, আর পেয়েছিলেন ব্যাপক অভ্যর্থনাও। সেবার কেউ তাকে সে দেশে কালো পতাকা দেখায়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবল করতালিতে তাকে স্বাগত জানিয়েছিল। 2015 সালের 7 জুন তারিখে নরেন্দ্র মোদী সেই ঢাকা সফরের শেষ পর্বে দুই দেশ যে যৌথ বিবৃতি জারি করে তার নাম দেওয়া হয়েছিল নতুন প্রজন্ম, নই দিশা। বাস্তবিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা নতুন গতিপথ ও বাক বদলের আভাস ছিল সেই ঘোষণাপত্রে। 7টি অনুচ্ছেদের সুদীর্ঘ ওই ঘোষণাপত্রের সবচেয়ে লম্বা ছিল 13 নম্বর অনুচ্ছেদটি, যাতে বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার রূপরেখা বর্ণনা করা হয়েছিল। সেখান থেকে অংশ বিশেষ নিচে তুলে দেওয়া যাক। বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা ও অর্জনের মাত্রায় উভয় প্রধানমন্ত্রী গভীর সন্তোষ ব্যক্ত করেছেন এবং এই সহযোগিতাকে আরও প্রসারিত করতে সম্মত হয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রধানমন্ত্রী হাসিনার অক্লান্ত প্রয়াসকে এবং 2021 সালে লক্ষ্য 2021 সালের মধ্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন বাস্তবায়নে তার সরকারের নিরন্তর প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী মোদীও সমাদর করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই বার্তাও দেন যে এই লক্ষ্য অর্জনে ভারত খুব গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে এবং ভারতে এমন বহু কর্পোরেট সংস্থা আছে যারা এই প্রচেষ্টায় বাংলাদেশকে প্রভূত সহযোগিতা করতে পারে। এতে আরো বলা হয়, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও বিতরণ খাতে ভারতীয় কোম্পানিগুলোর প্রবেশের পথ যাতে প্রশস্ত হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রী হাসিনাকে অনুরোধ জানিয়েছেন। ঘোষণাপত্রে কোনো ভারতীয় কর্পোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু বিদ্যুৎ খাতের দুটি কোম্পানি আদানি পাওয়ার ও রিলায়েন্সের প্রতিনিধিরাই কেবল সেবার প্রধানমন্ত্রী সফর সঙ্গে ছিলেন। কাজেই ধরেই নেওয়া যেতে পারে যে নরেন্দ্র মোদী এদের কথায় বুঝিয়েছিলেন। এর মধ্যে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠীর প্রস্তাবটি ছিল অভিনব ও দক্ষিণ এশিয়াতে নজিরবিহীন, কারণ তারা ভারতের মাটিতে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখানে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশে রপ্তানি করার কথা বলেছিলেন। অন্যদিকে অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ার $300 কোটি খরচ করে বাংলাদেশে একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছিল, যার ক্ষমতা হবে 3000 মেগাওয়াট। বলা হয়েছিল একটি এলএনজি টার্মিনাল গড়ে তোলার কথাও। নরেন্দ্র মোদী সফরের শেষে দিনে মুম্বাই স্টক এক্সচেঞ্জ একটি ফাইলিং এর রিলায়েন্স পাওয়ার জানিয়েছিল তারা বাংলাদেশের এ ব্যাপারে মৌ বা সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। যদিও পরে জ্বালানি গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কারণে রিলায়েন্সের সেই প্রকল্প কখনো দিনের
দিনের আলো দেখেনি। আদানি পাওয়ার কিন্তু নতুন প্রজন্ম নয় দিশা ঘোষণাপত্র জারির ঠিক 8 বছরের মাথায় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু করে দেয়, কিন্তু যে আন্তর্জাতিক চুক্তির অধীনে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি সে বিদ্যুৎ উৎপাদন করতে থাকে সেরকম বিতর্কিত চুক্তি বা পাওয়ার স্টেশন এই অঞ্চলে আর একটিও নেই বললেও বোধহয় ভুল হবে না। আদানি পাওয়ার ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের মধ্যে স্বাক্ষরিত যে পিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তিটি এখন নতুন করে আলোচনায়, তার ভিতও কিন্তু রচিত হচ্ছিল নরেন্দ্র মোদী সেই ঢাকা সফরেই। এর আগে পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে ভারতের সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোই শুধু ব্যবসা করার অনুমতি পেত, কিন্তু বাংলাদেশে আদানির জন্য ভারতের সেই নিয়মেরও ব্যতিক্রম ঘটায় পরবর্তী এক দশকে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা ও বাংলাদেশে সেই বিদ্যুৎ বেচার ইতিবৃত্ত কোনো কর্পোরেট থ্রিলারেরও যে কম রোমাঞ্চকর নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।